গোপনে কাতারের সাথে ইসরায়েলের আঁতাত, ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। নেতানিয়াহু এক ধুরন্ধর ব্যক্তি। তার দরকার ক্ষমতা ও দম্ভ প্রকাশের সুযোগ। এগুলো পাওয়ার জন্য এমন কোনো অনৈতিক ও বর্বরচিত কাজ নেই যে তিনি করছেন না। গাজা যুদ্ধই তার একমাত্র যুৎসই উদাহরণ। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই তিনি করেননি। তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠানের ফাঁস করা গোপন তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছেন নেতানিয়াহু। গত 12 বছরে অন্তত দুবার ওই দেশ থেকে নেতানিয়াহুর কাছে টাকা পৌঁছেছে। গাজা যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্যের দেখা পায়নি ইসরায়েল। এরই মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমোরি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা। মেমোরি বলছে, অন্তত দুবার কাতারের কাছ থেকে নেতানিয়াহুর টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা। রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতেই এই রেভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা এনএসএর সাবেক একজন এজেন্টের ফাঁস করা নথির সূত্র ধরেই এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ফাঁস হওয়া নথিতে 2012 সালের টপ সিক্রেট চিঠিও রয়েছে। কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি দেশটির সে সময়ের অর্থমন্ত্রী ইউসুফ হুসেইন কামালকে এই চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি নেতানিয়াহুকে $5 কোটি দিতে কামালকে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান। একই বছর কামাল আরেকটি চিঠিতে জানান, ওই টাকা নেতানিয়াহুকে নগদে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা চালিয়েছিল কাতার। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জর্ডানের সিরিজ নথি অনুযায়ী আম্মানে এইচএসবিসি ব্যাংককে ওই তহবিল ট্রান্সফার না করার নির্দেশ দিয়েছিল জর্ডানের কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল, সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যেই ওই টাকা ট্রান্সফার করা হচ্ছিল। পরে জর্ডানের ওই নথি প্রকাশেরও ঘোষণা দিয়েছে মেমোরি। প্রকাশিত নথির তথ্য অনুযায়ী নেতানিয়াহু ও আভিগডর লিবারম্যানের নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার। মেমোরির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইয়াগাল কারমন বলেছেন, ইসরায়েল ও পশ্চিমাদের শত্রু কাতারের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা। মেমোরির ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতারকে অর্থ দিয়েছে ইসরায়েলও। তবে এত সব নথি প্রকাশের পরও মেমোরি বলছে, নেতানিয়াহু যে টাকা নিয়েছেন এটা প্রমাণিত নয়। নেতানিয়াহুর পক্ষের দালালরা বসে নেই। গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এক ইসরায়েলি বন্দী। জানান, তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা। এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা। তাদের ভাষ্য অনুযায়ী, যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দী থাকা তার মা। তারপরই গেল বছরের নভেম্বরে মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা। মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারী বন্দী। বহুল আলোচিত সেই বন্দীর নাম নোগা ওয়েইস। চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের দেয়া এক ফেসবুক পোস্টে তারা জানায়, মঙ্গলবার তেল আবিব থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি। দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান, দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এজন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মাসাকিট তাস বিভাগে যোগ দেওয়ার জন্য মনস্থির করেন।
এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা। তিনি মনে করেন ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন। গেল বছরের 7 অক্টোবর তাকে বন্দী করে হামাস যোদ্ধারা। দীর্ঘ 50 দিন জিম্মি থাকার পর গেল বছরের 25 নভেম্বর বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান 18 বছর বয়সী নোগা ও তার মা 53 বছর বয়সী সিরি ওয়েইস। তারপরই গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নোগা জানান, বন্দি থাকার 14 দিনের মাথায় এক যোদ্ধা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। উদাহরণস্বরূপ তাকে একটি আংটিও দেন ওই যোদ্ধা। সে সময় ওই যোদ্ধা নোগাকে উদ্দেশ্য করে জানান, সবাই মুক্তি পাবে শুধু নোগা ছাড়া। সে তাকে বিয়ে করবে এবং গাজায় তার বাচ্চা লালন পালন করবে। এই সমস্ত নানা ঘটনা রটাতেও পিছপা হয় না ইসরায়েলি লোকেরা। তবে ইসরায়েলকে শায়েস্তা করতে বসে নেই যোদ্ধারা। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক বৈরুত রোডে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউষা রকেট ছুঁড়েছে। এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কারনাবাস নামের এক যোদ্ধা নিহত হন। হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল। আইজ্যাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধে সম্মত হয়েছে। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে শর্ত দিয়েছে সংগঠনটি। বুধবার 10 জুলাই হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে এই শর্ত দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। প্রতিবেদনটিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। সপ্তাহ খানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল। তিনি আরও বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে ইসরায়েলকে অবশ্যই গাজায় হামলা বন্ধ করতে হবে, আর তা না হলে ইসরায়েলে হামলা বন্ধ করবে না হিজবুল্লাহ। একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি। নাসরুল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করছে। হামাস যা মেনে নেবে আমরাও তা মেনে নেব। নাসরুল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হল প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরায়েলে গত 9 মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা।
গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সংঘর্ষের মাত্রা আরও বেড়েছে। ইসরায়েলি আক্রমণে ৩৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ৯০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে ২১ জন সেনা ও ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।